ছাত্র জনতার যৌক্তিক আন্দোলনে গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছে। তখন প্রশ্ন উঠেছে, দেশের অন্যতম বড় এই রাজনৈতিক দলটির অসংখ্য নেতাকর্মী সমর্থক যারা দুঃশাসনে জড়িত ছিল না, তাদের রাজনৈতিক ঠিকানা কোথায় হবে? এদিকে রাজনৈতিক পট পরিবর্তনের গতি পাওয়া বিএনপি সাংগঠনিক শক্তি বাড়াতে আগামী 2 মাসে নতুন করে 1 কোটি সদস্য সংগ্রহের লক্ষ্য ঠিক করেছে। তবে আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসেছেন তারা বিএনপির সদস্য হতে পারবেন বলে আজ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আওয়ামী লীগের জনশক্তিদের কেন দলে ফেরানোর চেষ্টা করা হচ্ছে তার কারণ খুঁজতে চাই ভোটে ট্রেনের 159তম পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। দর্শক, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রাথমিক সদস্য নবায়ন সংক্রান্ত একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের দলে নেয়ার একটি সিদ্ধান্ত হয়েছে। আওয়ামী লীগের আগামী 15 মে থেকে 15 জুলাই পর্যন্ত নবায়ন এবং দলের প্রাথমিক সদস্য অভিযান চলবে। এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেটি আমি একটু পড়ে শোনাতে চাই। তিনি বলেছেন, আওয়ামী লীগের আমলেও যারা হয়তো এক সময়ে আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের দুঃশাসন, আওয়ামী লীগের বর্বরোচিত কর্মকাণ্ড, লুটপাট, টাকা পাচার এসবকে যারা পছন্দ করেননি কিংবা যারা এসব করেননি, এই ধরনের মানুষ হয়তো আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা আসতে পারবে না কেন তিনি প্রশ্ন তুলেছেন এবং তাদেরকেও দলে ফেরানোর ব্যাপারে তিনি কথা বলেছেন। এছাড়া আজকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এক স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসটাও আমি একটু চুম্বকাংশ পড়ে শোনাতে চাই। আমরা একটু দেখি। তথ্য উপদেষ্টা বলেছেন, রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের পর সহযোগী ভূমিকায় নেই, কিন্তু ঠিকই প্রশাসন, বিচার বিভাগ, পুলিশে তারা স্টেক নিয়ে বসে আছেন। এস্টাবলিশমেন্ট দ্বিদলীয় বৃত্তে ফিরতে এবং ছাত্রদের মাইনাস করতে প্রতিজ্ঞাবদ্ধ। সামরিক বেসামরিক আমলাতন্ত্র, রাজনৈতিক অর্থনীতি এবং রাজনৈতিক অ্যালায়েন্সের ক্ষেত্রে ছাত্র জনতার কোনো হিস্সা নেই। দর্শক, আমরা এইসব বিষয় নিয়ে আলাপ করতে চাই। আজ ভোটের ট্রেনে আলোচনায় যুক্ত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট জয়নুল আবেদিন। স্বাগত জানাচ্ছি জয়নুল আবেদিন ভাই আমাদের স্টুডিওতে যুক্ত হবার জন্য। আপনার কাছে একটু শুরুতে জানতে চাই, বিএনপি বরাবরই এই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যখন জামাত, এনসিপি সহ বেশ কিছু রাজনৈতিক দল দাবি তুলছে, তখন বিএনপি দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিপক্ষে কথা বলছে। ঠিক তখন আজ একটি সিদ্ধান্ত আসলো যেখানে আওয়ামী লীগের যারা সাবেক নেতাকর্মী তাদেরকে দলে ফেরানোর বা সদস্য সংগ্রহের ব্যাপারে বিএনপি একমত পোষণ করেছে। আসলে এর কারণ কি? ধন্যবাদ আপনাকে যে প্রশ্নটি আপনি করেছেন। প্রথম কথাটি হচ্ছে যে আওয়ামী লীগ এই দলটি থাকবে কি থাকবে না। দেখুন, একটি এস্টাবলিশ দল ফ্যাসিস্ট হলেও সেটা একটা রাজনৈতিক দল ছিল। এই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হলে পরে পার্লামেন্ট লাগে। তা আমাদের দেশে এখন কোনো পার্লামেন্ট নাই। পার্লামেন্ট না থাকা অবস্থায় আপনি যদি কোনো অর্ডিন্যান্স দিয়ে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেন, সেটা আইনসম্মত হবে না এবং সংবিধান সম্মত হবে না। সুতরাং সংবিধানে বলা আছে যে প্রত্যেক ব্যক্তির রাজনীতি করার অধিকার আছে। সেই ব্যক্তিগত অধিকার হরণ করার ক্ষমতা তো অর্ডিন্যান্স দিয়ে করা যায় না। এই ধরনের ডিসিশন নিতে হলে পরে সেখানে অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি পার্লামেন্ট হতে হবে এবং সেই পার্লামেন্ট এই ডিসিশন নেবে কোন রাজনৈতিক দল দেশে রাজনীতি করতে পারবে, কোন রাজনৈতিক দল দেশে রাজনীতি করতে পারবে না। এই জন্যই আমরা প্রথম থেকে বলে আসছি যে আমরা এই গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। সুতরাং গণতন্ত্রকে ফিরিয়ে দেয়া দরকার। এই জায়গায় আমি একটু জানতে চাই, এই জায়গায় যারা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলছেন তারা মূলত বলছেন যে গণ অভ্যুত্থানের রায় কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, গণ অভ্যুত্থানের আওয়ামী লীগের পরাজয় হয়েছে, এই সরকার পতনের জন্য কিন্তু সংসদের প্রয়োজন হয়নি। তাহলে আবার সংসদের কেন প্রয়োজন হচ্ছে এই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য? এখন কেন এই প্রশ্নটা উঠছে? শুনেন,
আপেক্ষিক কথা বলা যায়, কিন্তু যখন আপনি আইনের কাছে যাবেন, যখন আইনের কথা বলবেন, তখন সংবিধানকে আপনার সামনে রাখতে হবে। আমি বাংলাদেশের সর্বোচ্চ আদালতের একজন আইনজীবী। আমি এমন কোনো কথা বলতে পারি না যেটা সংবিধানের বাইরে। সুতরাং সংবিধান হচ্ছে সমুন্নত রাখতে হবে। এই বাংলাদেশের যে সংবিধানটি, এই সংবিধানটি প্রত্যেকটি সরকারই তাদের ইচ্ছামতো সংশোধন করেছে, কিন্তু এই সংবিধানটি সৃষ্টি হয়েছে কিন্তু আমাদের একটি বড় একটি যুদ্ধের মাধ্যমে আমরা একটা দেশ পেয়েছি, এবং সেই দেশে আপনার প্রায় 2 বছর লেগেছে সংবিধান প্রণয়ন করতে। তো এই সংবিধানকে যে সমস্ত অগণতান্ত্রিক প্রক্রিয়াগুলো করেছে, সেগুলো কিন্তু এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ করেছে। সেই থেকে আমাদেরকে বাঁচতে হবে। সেই জন্যই আমরা বারবার বলছি, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করুন। সেই গণতন্ত্রই ঠিক করবে কোন রাজনৈতিক দল, কোন ব্যক্তি, কারা রাজনীতি করবে এবং কোন দল রাজনীতি করতে পারবে কি পারবে না, কোন দল নিষিদ্ধ করতে হবে কি হবে না, সেটা একমাত্র পার্লামেন্টের ক্ষমতা রয়েছে, এবং এই ক্ষমতাটা পার্লামেন্ট সংবিধানকেই দিয়েছে একমাত্র, অন্য কাউকে দেয় নাই। জি, অনেক ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা একটা বিরতির পর ফিরছি। দর্শক নিচ্ছে একটা বিরতি, দেখছেন ভোটের ট্রেন। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন। আলোচনা করছি বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিনের সঙ্গে। জয়নুল আবেদিন ভাই, আপনি যেমনটি বলছিলেন, ঠিক একই সঙ্গে যদি একটা দাবি আছে এমনও যে গণ অভ্যুত্থান কিন্তু সংবিধান মেনেও হয়নি, এবং বর্তমানে যদি কোনো কিছু বাস্তবায়ন করতে গেলেও কিন্তু এখন ঐকমত্য কমিশনের মাধ্যমে, জাতীয় ঐক্যর মাধ্যমে যদি রাজনৈতিক দলগুলো একমত হয় যে একটি কোনো দলকে নিষিদ্ধের ব্যাপারে, সেটিও হতে পারে কি না। এবং একই সঙ্গে আপনার সাথে আরেকটু জানতে চাই যে আওয়ামী লীগের যারা সাবেক নেতাকর্মী, যারা গণহত্যার সঙ্গে যুক্ত ছিল না, দুঃশাসনের সঙ্গে যুক্ত ছিল না, তাদেরকে আবার দলে ফেরানোর জন্য যে নবায়ন কর্মসূচি বা সদস্য সংগ্রহ কর্মসূচি করছে বিএনপি, এটি কি আসলে আওয়ামী লীগকে দুর্বল করে দেওয়ার একটি কৌশল কিনা? দেখুন, কোনো বিপ্লব, কোনো সংগ্রাম, কোনো আন্দোলন, এটা কিন্তু সংবিধান মেনে হয় না এবং আইন মেনে হয় না। এগুলো এক একটা ইস্যু নিয়ে আন্দোলন হয়। যেমন বিএনপি দীর্ঘ 17 বছর একটা বৃহত্তর রাজনৈতিক দল হিসাবে মামলা মোকদ্দমা ফেস করে তারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, এবং সেটা কোনো সংবিধান মেনে হয় নাই। এটা সংবিধানের বাইরে। আর সরকারও যে আপনার লক্ষ লক্ষ লোকের বিরুদ্ধে যে অহেতুক মামলা দিয়েছে, প্রায় 60,000 মামলা দিয়েছে, সেগুলো কোনো আইনের প্রক্রিয়ার মধ্যে পড়ে না। তাই আপনি যে কথা বলছেন যে আইন মেনে বিপ্লব হয় নাই, এটা আপনার কি বলে, এটাও আমিও মনে করি যে আইন মেনে কোনো বিপ্লব হয় না, এবং সংবিধান মেনেও বিপ্লব হয় না। বিপ্লব তার নিজস্ব গতিতে চলে। যখন কোনো সরকার আইনের থেকে বিচ্যুতি হয়ে যায়, দেশের অর্থনীতি ধ্বংস করে দেয়, দেশের স্বাধীনতার বিপক্ষে যায়, সংবিধানের বিপক্ষে যায়, তখনই কিন্তু এই ধরনের আন্দোলন গড়ে ওঠে। এবং সেইটাই বাংলাদেশে গড়ে উঠেছিল, এবং সেইটাই ছাত্র জনতার আন্দোলন ছিল। এই আন্দোলনকে আপনি একটা আইনগত আন্দোলন হয়েছে এটা বলতে পারবেন না। সরকার বেআইনি কাজ করেছে, তার বিরুদ্ধে একটা বিপ্লব ঘটানো হয়েছে, এবং সেই বিপ্লবে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। শুধু পতনই হয়নি, আপনি দেখেছেন যে লক্ষ লক্ষ লোক গণভবনে চলে এসছে, এবং শেখ হাসিনা কিভাবে দেশ থেকে পালিয়ে গিয়েছে। এটা কিন্তু কোনো আইন মোতাবেক হয় নাই। এটা সবসময় জনগণের ইচ্ছার প্রতিফলনে হয়ে থাকে। যারা পালিয়ে গেল এবং যারা পালিয়ে গেছে তাদেরকে আবার রাজনীতিতে ফেরানোর জন্য কেন বিএনপি তাদেরকে নিষিদ্ধের দাবি কেন করছে না? হ্যাঁ, নিষিদ্ধের দাবি তো আমরা তো বলি
যে ফ্যাসিস্ট সরকারে যারা এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে ছিল, যারা দেশের সম্পদ পাচার করেছে, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা লুটপাট করেছে, তাদের বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতে আইনগতভাবে হবে এবং সেটা হতেই হবে। এই বিচার কিন্তু বিএনপিও দাবি করে, সারা বাংলাদেশের মানুষের দাবি। এই দাবির থেকে বিএনপি এক চুলো সরে যায় না, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের একটি বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল। তারা কোনো অবস্থা, তারা যে এই দীর্ঘ 17 বছর যে সংগ্রাম করেছে এবং আপনি কেউ জেল খেটেছে, আপনার বহু নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, বহু গুম হয়েছে, ইলিয়াস আলী সহ বহু নেতাকর্মীকে গুম করা হয়েছে। কয়েক হাজার নেতাকর্মীর খবর এখনও আমরা পাচ্ছি না যে তারা কোথায় আছে, কী অবস্থায় আছে। সুতরাং এই অবস্থায় বিএনপি মনে করে যে এই যে ফ্যাসিস্ট সরকার যারা এই সমস্ত কর্মকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার অবশ্যই বাংলার মাটিতে হবে। এবং সেই জন্য আপনারা দেখেছেন এই কয়েকদিন আগে আমরা দেশের সর্বোচ্চ আদালতে মিছিল করেছি, আমরা সভা করেছি, মানববন্ধন করেছি, বলছি যে ফ্যাসিস্ট সরকারের সাথে সম্পৃক্ত যে খায়রুল হক তাকেও গ্রেফতার করা দরকার, কারণ তিনি গণতন্ত্রকে ধ্বংস করেছে, সংবিধানের স্পিরিটকে ধ্বংস করেছে এবং এদেশের মানুষের ভোটের অধিকার হরণ করার জন্য যে সমস্ত সহযোগিতা করা দরকার সেটা করেছে, সমস্ত বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং এই ধরনের ব্যক্তিদের অবশ্যই আইনের আওতায় এনে বিচার করতে হবে, তাদেরকে গ্রেফতার করতে হবে। জি, আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা আরও একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, ভোটের ট্রেন নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর স্বাগত। দর্শক, দেখছেন ভোটের ট্রেন। জয়নুল আবেদিন ভাই, বিএনপি বরাবরই জামাত কিংবা এনসিপির বিরুদ্ধে অভিযোগ করে আসছিল যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দলে ফেরানোর অভিযোগে সমালোচনা করছিল। এখন আবার বিএনপি তার দলে ফেরানোর জন্য আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের কেন দলে ফেরাতে চায়, এ বিষয়টা একটু স্পষ্ট করবেন। আপনি যে কথাটি বলেছেন, বিএনপি অভিযোগ করে আসছে যে স্বৈরাচারের দোসর যারা এই অন্যায় অত্যাচারের সাথে সম্পৃক্ত, তাদেরকে কোনো অবস্থাতেই কোনো দলে যাতে না ভিড়তে পারে সেই জন্য বিএনপি বরাবরই বলে আসছে। এমনকি আমাদের দলেও যাতে তারা ভিড়তে না পারে সেজন্য বলে আসছে। এখন যারা কোনো রাজনীতি করেন না, যারা বলেন যে আমরা, এবং দেখাও গিয়েছে যারা এই সমস্ত স্বৈরাচারের দোসর হিসাবে যারা দায়িত্ব পালন করেন নাই, তাদেরকে আপনি রাজনীতির থেকে তো বিরত রাখতে পারেন না, তাদেরকে অবশ্যই রাজনীতি করতে দিতে হবে। এবং সেই জন্যই বলা হচ্ছে যে যারা কোনো এই সমস্ত কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল না তাদেরকে কোনো দলে আনতে তো কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদের আপত্তি হয়েছে ওইখানে যে স্বৈরাচারের যারা দোসর, যারা মূলত এই আন্দোলনের বিরোধিতা করেছেন এবং আমাদের নেতা কর্মীদেরকে অত্যাচার করেছেন, যারা এই দেশের টাকা পয়সা ধন সম্পদ ব্যাংক বিমা সব লুট করে বিদেশে পাচার করেছেন এবং যারা স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ, তাদেরকে কোনো অবস্থাতে কোনো দলে যাতে না নেয় সেই জন্য আমরা সবসময় সোচ্চার ছিলাম, এখনও আছি। কিন্তু এটা নির্ধারণ হবে কিভাবে যে কারা এই অপরাধগুলো করেছেন? এইটা নির্ধারণের তো সহজ ব্যাপার। যেমন আমি আপনাকে বলেছি, যারা এই কর্মকাণ্ড করেছে ইতিমধ্যেই আপনারা শুনেছেন কারো হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এইটা দুদক থেকে ইনকোয়ারি করা হয়েছে, পুলিশ ইনকোয়ারি করছে, আমাদের দল থেকে ইনকোয়ারি হয়েছে, বিভিন্ন দল থেকে ইনকোয়ারি হয়েছে। সুতরাং এটা তো অজানা কথা নয়। এই যে 300 সংসদ সদস্য, তার মধ্যে তারা কিভাবে নির্বাচিত হয়েছে এটা কে না জানে। সুতরাং এটা আইডেন্টিফাই করা তো খুব কঠিন ব্যাপার নয়। এবং তারা এই যে পুলিশ বাহিনী কারা গুলি করেছে দেখেন আপনি, পরিষ্কার বেরিয়ে যাচ্ছে। এখন তো দেশটা হচ্ছে যে এই দেশে আপনি কোনো কিছু কেউ লুকিয়ে রাখতে পারে না।
এই যে আপনার এই যে আপনার যে টেলিভিশন, এই টেলিভিশনে কোনো জিনিস কি মানুষ লুকিয়ে রাখতে পারে? আজকে যে টেলিভিশনে আপনার যে প্রচার করছেন, এটা সারা দেশের মানুষ শুনছে না, দেখছে না। সুতরাং এইভাবেই যে ফ্যাসিস্ট সরকাররা গত 17 বছর কি কারা কারা সম্পৃক্ত ছিল এই ফ্যাসিস্টদের সাথে, এটা তো এদেশের সাধারণ মানুষের অজানা কথা নয়। জি, অজানা কথা নয়। ধন্যবাদ আপনাকে। এবং একই সঙ্গে অনেক সময় দেখা যায় যে রাজনীতিতে অনেক অনুপ্রবেশের কারী ঢুকে যায় বিভিন্ন সুযোগ সুবিধার কারণে, এবং অনেক ক্ষেত্রে টাকার খেলা হয়। তো সেই জায়গায় হয়তো বিএনপি সতর্ক থাকবে আশা করি আমরা। তো আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। দর্শক, ভোটের ট্রেন যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।